গণিত ও বিজ্ঞান শিক্ষা ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে আরও একবার স্বাগত। আমরা ক্লাস 8-এর পরিবেশ ও বিজ্ঞান মৌল, যৌগ ও রাসায়নিক বিক্রিয়ার যে অধ্যায়ের মধ্যে পরমাণুর গঠন 2.2 আমরা করছিলাম। তো এর আগে আমরা 88 পর্যন্ত কমপ্লিট করে ফেলেছি পেজ। আজকে আমরা 89 পর্যন্ত পেজ, 89 যে পেজটা রয়েছে সেখান থেকে আমরা শুরু করব। ওকে, তো আমরা মূলক থেকে শুরু করছি। তো যারা এর আগের ভিডিওগুলো মিস করেছো তারা এই ভিডিওর নিচে যে ডেসক্রিপশান বক্স আছে সেই ডেসক্রিপশান বক্সের যে প্লে লিস্টের লিঙ্ক আছে দেখবে, সেই প্লে লিস্টের লিঙ্ক থেকে তোমরা ক্লাস 8-এর ম্যাথামেটিক্স এবং ক্লাস 8-এর পরিবেশ বিজ্ঞানের সমস্ত ভিডিওগুলো পরপর পেয়ে যাবে। তো চলো শুরু করা যাক আজকে আমাদের এই অধ্যায়ের ক্লাসটা। তো চলো, কী লেখা আছে? মূলক। মূলক কি আমরা জানবো। কী লেখা আছে? আমরা এতক্ষণ যেসব ক্যাটায়ন এবং অ্যানায়নের কথা জেনেছি তাদের মধ্যে Hg2+ ছাড়া সবকটাই এক পরমাণুক। অর্থাৎ এর আগে আমরা দেখেছি, এর আগের পেজে আমরা দেখেছি যে Fe2+, Cu+, ঠিক আছে, তারপরে Hg2+, এই যে এইটা বাদ দিয়ে, ঠিক আছে, Sn2+, Fe3+, যত আমরা দেখেছি, যতগুলো আমরা আয়ন দেখেছি সবগুলোই কিন্তু একটা করে পরমাণু নিয়ে তৈরি হয়েছিল। দেখো, Fe একটা পরমাণু, তা 2+, হ্যাঁ, Fe একটা পরমাণু 3+, কিন্তু একমাত্র Hg2+, এই যে মার্কিউরাস, এই যে মার্কিউরাস আর মার্কিউরিট, এইখানেই কিন্তু এটাও Hg2+, এটা আছে মার্কিউরিক, এটার ক্ষেত্রে হয়নি, শুধু মার্কিউরাসের ক্ষেত্রে Hg2 আছে, অর্থাৎ দুটো Hg পরমাণু নিয়ে তৈরি হয়েছিল এই আয়নটা। ঠিক আছে, তো এখানে যেটাই বলা হচ্ছে সেটাই যে যেগুলো আমরা সব জেনেছি শুধু এইটা ছাড়া বাকিগুলো সব এক পরমাণু। ঠিক আছে, অ্যানায়ন বা ক্যাটায়নের যে সব সময় এক পরমাণু হতে হবে তা না, মানে শুধু যে একটা দিয়েই হবে তা না, দুটো তিনটেও হতে পারে। তো সংজ্ঞাটা কি আসছে? একাধিক পরমাণু জোটবদ্ধ হয়ে যে আয়ন তৈরি করে তাকে বলা হয় মূলক বা রেডিক্যাল। তাহলে আমরা কি বুঝলাম? যে এই যে Hg2+, এই রকম ধরনের যেগুলো আছে, অর্থাৎ দুটো, তিনটে, চারটে, পাঁচটা, এইগুলো যে দিয়ে যেগুলো যে পরমাণুগুলো যুক্ত হয়ে আমাদের মূলক বা যেগুলো আয়ন তৈরি হচ্ছে সেগুলোকে আমরা মূলক বলবো। ওকে, তাহলে এই যে এগুলো আমরা দেখলাম এর আগে, এই যে এটা কিন্তু মূলক হবে না, এটা কিন্তু মূলক হবে না, এটাও মূলক হবে না, এটাও মূলক হবে না, কিন্তু এইটা মূলক হবে। কেন মূলক হবে? কারণ Hg2 আছে বলে, দুটো পরমাণু নিয়ে তৈরি যে আয়ন তাকে আমরা মূলক বলি। বোঝা গেল মূলকের সংখ্যা। এবার নিচে সারণীতে কয়েকটি মূলকের নাম ও সংকেত বলা হয়েছে। দেখো, অ্যামোনিয়াম একটা মূলক এবং এর সংকেত কি? NH4+, অর্থাৎ দেখো এখানে NH4 চারটি হাইড্রোজেন নিয়ে তৈরি হয়েছে বলে একে আমরা বললাম যে একটা মূলক, আর এই মূলকটা NH4+ হয়ে গেল। এবার নাইট্রেট দেখো এখানে N এর সঙ্গে 3টি অক্সিজেন আছে, তাহলে এটা হচ্ছে নাইট্রেট, এটা একটা মূলক, তাহলে নাইট্রেটের সংকেত NO3-। কার্বনেট দেখো CO3-2-, এখানে 3টি অক্সিজেন আছে তাই। সালফেট দেখো SO4-2-। তো এখানে দেখো শুধু একটা থাকলেও হবে না, দেখো এখানে NO আছে আবার H4 আছে, তাহলে কি পাঁচটা নিয়ে তৈরি আছে, তাই একে এটাও বলা হয়। N একটা আছে, অক্সিজেন 3টে আছে, মোট 4টে, এটাও একটা মূলক। কার্বন একটা, অক্সিজেন 3টে, মোট 4টে, এটাও একটা মূলক। সালফার একটা, অক্সিজেন 4টে, মোট 5টা, এটাও একটা মূলক। নেক্সট দেখো হাইড্রক্সাইড অক্সিজেন একটা, হাইড্রোজেন একটা, দুটো মিলিয়ে তৈরি হয়েছে, তাই একে হাইড্রক্সাইড বলা হচ্ছে। আচ্ছা, HCO3-, এ হচ্ছে বাইকার্বনেট। PO4-3-, ফসফেট। SO3-2-, সালফাইড। তাহলে এগুলো দেখো প্রত্যেকটা কিন্তু 2 বা ততোধিক আয়ন নিয়ে, দেখো লেখা আছে একাধিক পরমাণু জোটবদ্ধ হয়েছে, তাই না? একাধিক পরমাণু জোটবদ্ধ হয়েছে বলে একে আমরা মূলক বলি। বোঝা গেল? তাহলে এবারে আমরা আগের এবং উপরের সারণী কাজে লাগিয়ে কিছু সংকেত লেখা শিখবো, যেমন আমরা আগে করছিলাম। তো ফেরাস সালফাইড Fe2+ ক্যাটায়ন, অ্যানায়ন হচ্ছে SO4-2-। তাহলে এখানে কী হবে? প্রত্যেক Fe2+, এখানে দুটো আছে আর এখানে দেখো দুটো মাইনাস আছে, এই দুটো প্লাস দুটো মাইনাস, তাই না? তাহলে কি একটাতেই মিলে যাবে। তাহলে প্রত্যেক Fe2+ এর জন্য একটি SO4-2- আয়ন প্রয়োজন। তাহলে এটা হচ্ছে +2,
প্লাস -2 = 0। তাহলে FeSO4 হচ্ছে যৌগের সংকেত। এগুলো আমরা কীভাবে করি এর আগের ভিডিওতে আমরা ভালো করে বোঝানো আছে। তো নেক্সট দেখো অ্যালুমিনিয়াম নাইট্রেট। অ্যালুমিনিয়াম নাইট্রেট হচ্ছে Al3+, তাহলে এখানে কটা আছে প্লাস 3টে, আর এখানে কত আছে দেখো NO3-, এখানে কিন্তু মাত্র একটা মাইনাস আছে। তার মানে কি প্রয়োজন বলো তো? প্রয়োজন হচ্ছে তিনটে প্রয়োজন, এটা 3টে প্রয়োজন। তাই লিখতে হবে প্রত্যেক Al3+ জন্য 3টি NO3- আয়ন প্রয়োজন। বুঝতে পেরেছ? ওকে, তাহলে এর যে চার্জের হিসেবটা কেমন হবে? তাহলে প্রত্যেক Al3+ জন্য 3টি NO3- আয়নের প্রয়োজন হবে। তাহলে চার্জের হিসেবটা কেমন হবে? এটা হচ্ছে 3+, তাহলে এটা হবে +3 প্লাস, এটা 3টে লাগবে, তাহলে 3 ইন্টু প্রতিটা একটা করে, তাহলে -1, তাহলে কত +3 আর -3 হয়ে যাচ্ছে, তাহলে 0। ঠিক আছে, সংকেতটা কেমন হবে? Al, আর এটা একটা, আর এটা তো 3টে, তাহলে NO3/3, Al NO3/3, অ্যালুমিনিয়াম নাইট্রেট। বুঝতে পেরেছ? খুবই ইজি। নেক্সট অ্যামোনিয়াম নাইট্রেট, NH4+, একটা আছে, NO3-, এও একটা, তাহলে একটার জন্য একটাই হবে। তাহলে প্রত্যেক NH4+ এর জন্য একটি NO3- আয়ন তৈরি হবে। তাহলে +1 + -1 = 0, তাহলে একটা বসে যাবে, NH4 NO3 হয়ে গেল। নেক্সট ক্যালসিয়াম ফসফেট, Ca2+, আর PO4-3-। তো এখানে দেখো এটা দুটো, এখানে 3টে, তাহলে এরকম আগে একটা করেছিলাম, তো এই দুটো 3টে আমরা তো মেলাতে পারবো না, তাহলে একমাত্র এর সঙ্গে 3 গুণ, এর সঙ্গে 2 গুণ করতে হবে। তাহলে করব কি, প্রতি 3টি Ca2+ এর জন্য 2টি লাগবে, তাহলে এটা 3টে গুণ করলাম, এটা 2টো গুণ করলাম, 3 × 6 হয়ে গেল, এটাও 3 × 6 হয়ে গেল। তাহলে 3 × +2 + 2 × -3 = 0। তাহলে এটা 3টে, এটা 2টো, তাহলে Ca3 আর PO4/2। বুঝতে পেরেছ? ঠিক এরকমভাবে তোমরা এগুলো করে নিতে পারো। অ্যালুমিনিয়াম সালফেট, ফেরিক সালফেট, কিউপ্রিক নাইট্রেট, ম্যাগনেসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম বাইকার্বনেট, সোডিয়াম হাইড্রোক্সাইড, অ্যামোনিয়াম সালফেট, ক্যালসিয়াম সালফেট করে নিতে পারো। মনে রেখো, সারণীতে প্রত্যেক Ca2+ এর জন্য 2টি Cl- জাতীয় কথা হলে আনুপাতিক হিসেবের কথা। এরা সকলেই আয়নীয় যৌগ অণু দিয়ে তৈরি নয়, সেই কারণে সংকেত লেখার সময় আনুপাতিক হিসেবের কথা বলা হচ্ছে। তো এখানে যে Ca2+ এর যে এটা সংকেত আছে, এইটার কথা বলা হয়েছে। এই যে এইটার ক্ষেত্রে যতগুলো Cl- জাতীয় কথা মানে কি, যতগুলো এটা ধরো একটা PO4-3- দেওয়া আছে, যে যতগুলো এটা লাগবে ততগুলো এটা লাগবে, সেই হিসাবে বলা হয়েছে। ওকে, তো এবার আমরা পরে পেয়ে যাই সমযোজী যৌগ। ষষ্ঠ ও সপ্তম শ্রেণীতে তোমরা বেশ কিছু যৌগের কথা শুনেছ। এদের মধ্যে যেমন ধাতুর যৌগ ছিল, তেমনি ছিল অধাতুদের যৌগ। অষ্টম শ্রেণীতে তোমরা ধাতুদের কিছু যৌগের সংকেত লেখার বিষয়টি শিখলে। এই যৌগগুলি হলো আয়নীয় যৌগ। আয়নীয় যৌগদের বৈশিষ্ট্য কী? তারা আয়ন দিয়ে তৈরি, সেখানে অণুর কোনো প্রকৃত অস্তিত্ব নেই, কিন্তু তোমরা নাম শুনেছ এমন অনেক পদার্থই এই শ্রেণীতে পড়ে না। এরা আয়ন দিয়ে তৈরি নয় এবং এদের অণুর অস্তিত্ব সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। তাহলে এই যেগুলো ছিল, এগুলো আয়নীয় যৌগদের বৈশিষ্ট্য ছিল, কিন্তু এরকমও আমরা কিছু পেয়েছি যেগুলো আয়ন দিয়ে তৈরি নয়, আবার এদের অণুর অস্তিত্ব সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। তো এদের মধ্যে কি কি আছে? এইসব পদার্থের মধ্যে কি কি আছে? তোমার সবচেয়ে চেনা তরল হচ্ছে জল, H2O, কিছু মৌলিক গ্যাস, হাইড্রোজেন H2, নাইট্রোজেন N2, ক্লোরিন Cl2, কিছু গ্যাসীয় যৌগ হচ্ছে মিথেন CH4, অ্যামোনিয়া NH3, হাইড্রোজেন সালফাইড H2S, ফসফিন PH3, কার্বন ডাইঅক্সাইড CO2। তো এই যেগুলো দেওয়া রয়েছে এগুলো কিন্তু এক একটা সমযোজী যৌগ। ঠিক আছে, তো এই অনুচ্ছেদের আমরা এইসব অণুদের অনেকের গঠনের কথা জানব। এইসব অণুদের মধ্যে সবচেয়ে সরল হলো হাইড্রোজেন অণু। সবথেকে সরল কোনটা? সরলটা হলো হাইড্রোজেন অণু। তাই প্রথমে আমরা জানব কি করে হাইড্রোজেন অণু তৈরি হয়। কি করে হাইড্রোজেন পরমাণু জুড়ে হাইড্রোজেন অণু তৈরি হয় দেখো। এটা একটা হাইড্রোজেন পরমাণু স্ট্রাকচার।
এখানে একটা এখানে মাঝখানে একটা প্লাস আছে, মানে কি এটা হচ্ছে একটা প্রোটন। তোমরা এখানে জানো প্রোটন আর নিউটনটা থাকে। তো নিউটনটা যেহেতু কোনো সম্পর্কের মধ্যে আমাদের এই সমযোজীযোগের মধ্যে পড়বে না, তাই আমরা শুধু জানবো যে প্রোটন আর ইলেকট্রন সম্বন্ধে আমরা জানবো, ঠিক আছে। তো এই হাইড্রোজেন একটা ইলেকট্রন আছে এই, আর একটা প্রোটন আছে মাঝখানে। তো এরও আর একটা হাইড্রোজেন, ধরো এখানে রয়েছে একটা প্রোটন, এটা হচ্ছে একটা ইলেকট্রন। এবারে একটা জিনিস তোমরা সবসময় জানবে যে কোনো মৌল সবসময় চাইবে তার শেষ কক্ষপথে 2, 8, 18 এইরকম ইলেকট্রন রাখতে চায়। কি বললাম? কোনো মৌলগুলো সবসময় যে কোনো মৌল চিন্তাভাবনা করে যে আমরা আমাদের শেষ কক্ষপথে হয় 2টো ইলেকট্রন রাখবো, নয়তো 8টা ইলেকট্রন রাখবো, নয়তো 18টা ইলেকট্রন রাখবো, ঠিক আছে। কেন রাখবো? কারণ এরা চায় যে, সাধারণ ভাষায় যদি আমি তোমাদের বলি যে এরা হচ্ছে একটা একসঙ্গে জোটবদ্ধভাবে থাকতে চায়। অর্থাৎ পাতি ভাষায় যদি বলা হয়, এরা হচ্ছে একটা সংসার করতে চায় আমাদের হিসেব মতো অনুযায়ী। মানে মানুষ যেমন একটা সংসার করতে চায়, সেরকম এরা একটা সংসার করতে চায়। যখনই যে কোনো মৌলের বাইরের ইলেকট্রনের সবসময় এই 2, 8 আর 18 থাকে না, তখন কিন্তু তারা সবসময় সক্রিয় মৌল। তোমরা শুনেছো এর আগে নিষ্ক্রিয় মৌল অনেক আছে। নিষ্ক্রিয় মৌল হচ্ছে যেমন হিলিয়াম, আর্গন, এগুলো হচ্ছে নিষ্ক্রিয় মৌল। তো এদের কক্ষপথে সবসময় 2 বা 8 বা 18টা ইলেকট্রন থাকে, ঠিক আছে। কিন্তু বাকি যে সমস্ত মৌলগুলো আরও আছে, সেগুলোর কিন্তু সকলার বাইরে ওটা থাকে না। তো ওরা চায় যে আমরা একসঙ্গে যুক্ত হয়ে একটা সংসার তৈরি করব, বা একটা বন্ডে বা বন্ধনে আবদ্ধ থাকব। তো এখানে দেখো, হাইড্রোজেন একটা পরমাণু যদি বলি, এটা ধরো নেই। তো হাইড্রোজেন পরমাণু সে মনে করে যে আমার কাছে একটা ইলেকট্রন আছে, একটা প্রোটন আছে। তো সে চেষ্টা করবে আমি বাইরে থেকে যদি আরেকটা ইলেকট্রন নিয়ে নিতে পারি, তাহলে কিন্তু আমার 2টো হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমি নিষ্ক্রিয় হয়ে যাব, তাই তো? একটু আগেই বলে দিয়েছি যে 2টো 8টা বা 18টা হলেই হবে। তো সেই জন্য কি করে, তার 2টো যে হাইড্রোজেন পরমাণু রয়েছে, 2টো হাইড্রোজেন পরমাণু পাশাপাশি বসে গেল। এই একটা হাইড্রোজেন পরমাণু, একটা হাইড্রোজেন পরমাণু, ঠিক আছে। তারপরে দেখো, 2টো হাইড্রোজেন পরমাণু এরকম একটা গোল গোল করে দেওয়া হয়েছে। কেন করা হয়েছে? দেখো, এই যে গোলটা করা হয়েছে, এই দেখো এমনভাবে করা হয়েছে যে এই যে হাইড্রোজেন পরমাণুটা রয়েছে, দেখো দেখাতে পারছে যে আমার 2টো আছে, দেখো। আর এও দেখাতে পারছে আমার 2টো আছে। তার মানে এরা দুজনে এমনভাবে বন্ড করলো বা এমনভাবে বন্ধন করলো যে আমার কাছেও আমি দেখালাম যে আমার কাছেও 2টো ইলেকট্রন আছে, আবার এও দেখাতে পারবে যে আমার কাছেও 2টো ইলেকট্রন আছে। এরা এমনভাবে বন্ড করলো, তাহলে কি হলো, এর কাছেও 2টো ইলেকট্রন, এর কাছেও 2টো ইলেকট্রন, তাহলে এরা দুজনে একসঙ্গে একটা বন্ধনে আবদ্ধ হলো, অর্থাৎ দুজনে একটা সংসার পেতে নিল। তাহলে এরা কিন্তু নিষ্ক্রিয় হয়ে গেল। বোঝা গেল? তাহলে এদের যে বন্ডিংটা দেখা যায় কেমন, H ডট ডট একটা গোল চিহ্ন H, বা আমরা H একটা বন্ড দিতে পারি। এই বন্ডটাকে বলা হয় সমযোজী বন্ধন। এই যে একটা বন্ড, এটাকে বলা হয়, এই যে বন্ডটা দেওয়া আছে, এটা হচ্ছে সমযোজী বন্ধন। এবার কি লেখা আছে দেখো, এই ছবিতে বোঝানো হয়েছে যে 2টি হাইড্রোজেন পরমাণু যখন যুক্ত হয়ে H2 অণু তৈরি করে, তখন প্রত্যেকটা একটা করে ইলেকট্রন মিলে একটা ইলেকট্রন জোড় গঠিত হয়। তোমাদের একটু আগেই বললাম যে একটা আয়ন তৈরি, একটা পরমাণু গঠন তৈরি করে নিল এবং দুজনে একটা বন্ধনে আবদ্ধ হয়ে গেল, যে দুজনেই একটা একটা করে ইলেকট্রন দেখিয়ে একটা ইলেকট্রন জোড় তৈরি করলো। এই ইলেকট্রন জোড়কে ছবিতে এই যে এইভাবে বা এই চিহ্ন দিয়ে বোঝানো হয়েছে। ইলেকট্রন জোড়টা 2টো H পরমাণু বা হাইড্রোজেন পরমাণু নিউক্লিয়াস দিয়েই সমানভাবে আকৃষ্ট হয়। অর্থাৎ 2টো পরমাণু ইলেকট্রনের জোড়কে সমানভাবে ব্যবহার করে, অর্থাৎ এও ব্যবহার করবে এটা, এও ব্যবহার করবে এটা। তো এই কথাটাকে আমরা বলি সমযোজী বন্ধন গঠিত হওয়া।
তাহলে দুটো হাইড্রোজেন পরমাণু থেকে একটা হাইড্রোজেন অণু তৈরির বিষয়টা বোঝা গেল। তাহলে দুটো হাইড্রোজেন পরমাণু যখন যুক্ত হয়ে একটা হাইড্রোজেন অণু তৈরি করলো তখন সেটা H2 হয়ে গেল। এবং কীভাবে তারা থাকে? তারা এই বন্ডে তারা থাকে। তোমরা আগে যোজ্যতা বিষয়ে যা পড়েছো তার সঙ্গে এই লেখাটা সম্পর্ক খুঁজে পাচ্ছ কি? হাইড্রোজেন সাপেক্ষে মৌলের যোজ্যতা প্রসঙ্গে তোমরা জেনেছিলে যে হাইড্রোজেনের যোজ্যতা 1। এখানে দেখা যাচ্ছে যে একটা হাইড্রোজেন পরমাণু একটাই হাইড্রোজেন পরমাণুর সঙ্গে যুক্ত হয়েছে। ক্লোরিনের সাপেক্ষে মৌলের যোজ্যতার কথাও তোমরা জেনেছো। তাহলে একটার সঙ্গে একটা যুক্ত হচ্ছে, তাহলে হাইড্রোজেনের যোজ্যতা কত? 1। নেক্সট পেজ আছে, যখন 2 বা 3 ধরনের মৌলের 2-এর বেশি পরমাণু একত্রিত হয়ে সমযোজী অণু গঠন করে তখন তাদের মধ্যে সাধারণভাবে সব মৌলেরই যোজ্যতা সমান হয় না। অর্থাৎ যেমন হাইড্রোজেনের পরমাণু 1। কেন হাইড্রোজেন পরমাণু 1? কারণ হাইড্রোজেন একটাই সমযোজী বন্ধন করলো, তোমরা দেখলে শুধু একটাই, এর একটা বিন্দু, একটা ইলেকট্রন, একটা ইলেকট্রন বা দুটো একটা এরকম বন্ধন দেওয়া রয়েছে। সেই বন্ধনটা দিয়ে তোমরা দেখতে পেলে যে কীভাবে তারা এক বন্ধন করলো এবং তার যোজ্যতা ওই জন্য 1 হলো। কিন্তু কিছু কিছু আছে যেগুলো কিছু কিছু মৌল আছে 2 বা 3 ধরনের মৌলে 2-এর বেশি পরমাণু একত্রিত হয়ে সমযোজী অণু গঠন করে, তখন তাদের মধ্যে সাধারণভাবে সব মৌলেরই যোজ্যতা সমান হয় না। সেক্ষেত্রে অণুর মধ্যে যে মৌলের যোজ্যতা বেশি নিশ্চয় সেই মৌলের পরমাণুর মাঝখানে ও অন্যান্য মৌলের পরমাণুরা তার চারপাশে থাকবে। অর্থাৎ কী হলো, অণুর মধ্যে যে মৌলের যোজ্যতার বেশি সেই কী হবে, সেই মৌলের পরমাণুর মাঝখানে ও অন্যান্য মৌলের পরমাণুরা তার চারপাশে থাকবে। এই মধ্যবর্তী পরমাণুকে বলা হয়ে যেতে পারে কেন্দ্রীয় পরমাণু। এই নিয়ম মনে রাখলে তোমরা সহজেই কিছু সমযোজী যৌগের অণুর গঠন প্রাথমিকভাবে কীরকম হবে তা বলতে পারবে। এখানে এই যে একটা ড্যাশের অর্থ একটা বন্ধন বা বন্ড। একটা বন্ড মানে এক জোড়া ইলেকট্রন, এইভাবে বুঝতে হবে। অর্থাৎ এই যে বন্ডটা ছিল, এই যে একটা বন্ড দেখানো হয়েছে তোমাদের, এটা কিন্তু এক জোড়া ইলেকট্রন। অর্থাৎ এখানে একটা ইলেকট্রন আছে, এখানে একটা ইলেকট্রন আছে। এই যে বন্ধন দেখো, তার মানে দুটো, এক জোড়া মানে দুটো, তাহলে দুটো ইলেকট্রনের বন্ডকে বলা হয়, ওটা বলা হলো যেটা হচ্ছে একটা বন্ড মানে এক জোড়া ইলেকট্রন। এইভাবে বুঝতে হবে। তো নিচের সারণীতে তোমরা বেশ কিছু সমযোজী যৌগের অণুর গঠন প্রাথমিকভাবে কীরকম তা বোঝানো হলো। মিল লক্ষ্য করে তোমরা সারণী পূরণ করলে অপেক্ষাকৃত সহজে বিষয়টি বুঝতে পারবে। তো এখানে দেখো, এখানে একটা সারণী দেওয়া রয়েছে। যৌগের নাম, যৌগের সংকেত, কোন মৌলের যোজ্যতা কত, কেন্দ্রীয় পরমাণু কে, আর কেন্দ্রীয় পরমাণুর যোজ্যতা কত, আর অণুর প্রাথমিক গঠন কেমন, অণুতে কটা সমযোজী বন্ধন আছে সেইটা। তো প্রথমে আছে জল। জল হচ্ছে H2O। তার মানে কি, এখানে হাইড্রোজেন দুটো, অক্সিজেন একটা। যোজ্যতা সবসময় উল্টে যায়। যেহেতু হাইড্রোজেন দুটো আছে তাহলে অক্সিজেনের যোজ্যতা হবে 2, হাইড্রোজেন যোজ্যতা হবে 1। বুঝতে পারলে? যেহেতু হাইড্রোজেন দুটো আছে তাহলে অক্সিজেন হয়ে যাবে 2, হাইড্রোজেন হয়ে যাবে 1 যোজ্যতার ক্ষেত্রে। তাহলে অক্সিজেন দুটো, হাইড্রোজেন একটা। কেন্দ্রীয় পরমাণু মানে মাঝখানে যে থাকবে সে থাকবে অক্সিজেন। কেন থাকবে? কারণ একটু আগে তোমাদের বলে দিলাম যে অণুর মধ্যে যে মৌলের যোজ্যতা বেশি সেই মাঝখানে থাকবে, এই বলে দিলাম একটু আগে, তাই না? তাহলে এর মধ্যে কে বেশি, যোজ্যতা কে বেশি? অক্সিজেন বেশি। তাহলে অক্সিজেনটা কিন্তু মাঝখানে থাকবে, কেন্দ্রীয় পরমাণু। তাহলে এই যে অক্সিজেন মাঝখানে আছে, আর কেন্দ্রীয় পরমাণু যোজ্যতা কত? 2, তাহলে 2। তো এবার কী হবে, তাহলে এ তো দুটো, তাহলে এর বন্ধন কটা লাগবে? এই একটা, দুটো। তাহলে অণুর প্রাথমিক গঠন কী হলো? এটা অক্সিজেন, আর এ একটা বন্ড, এ একটা বন্ড। তাহলে এই অণুজীতে সমযোজী বন্ধন কটা হলো? দুটো। বুঝতে পেরেছ? নেক্সট হাইড্রোজেন সালফাইড দেখো, H2S। তাহলে হাইড্রোজেন কত? 1, আর এই হাইড্রোজেন দুটো, আর তোমার সালফার একটা। তাহলে কি যোজ্যতা উল্টে যায়? তাহলে সালফারের যোজ্যতা 2, হাইড্রোজেন যোজ্যতা 1। সালফার মাঝখানে থাকবে, আর তোমার হচ্ছে কেন্দ্রীয় পরমাণু যোজ্যতা 2। তাহলে সেম কেমন হবে? এখানে হবে S, এখানে একটা বন্ড দিয়ে H, একটা বন্ড দিয়ে H। বুঝতে পারলে? তাহলে এস থাকলো মাঝখানে আর দুটো বন্ধন হয়ে গেল। তাহলে কটা সমযোজী বন্ধন আছে? দুটো। নেক্সট দেখো অ্যামোনিয়া। অ্যামোনিয়া হচ্ছে NH3। তাহলে NH3, তাহলে কী হবে? উল্টে যাবে। তাহলে N এর হচ্ছে মানে যোজ্যতা কত হবে? 3, আর হাইড্রোজেন যোজ্যতা 1। ঠিক আছে? তাহলে কত হলো? আর কে বড়? তাহলে এটা N বড়, তাহলে Nটা মাঝখানে থাকছে, তাহলে যোজ্যতা 3।
তাহলে এন মাঝখানে আছে আর তিনটে তোমার বন্ধন হবে, তাহলে 1 2 3, তাহলে বন্ধন কত হলো 3টি। বুঝতে পারলে? খুবই সহজ জিনিস, কিন্তু ভালো করে বুঝলে তোমরা সব বুঝতে পারবে। নেক্সট আছে ফসফিন। ফসফিন আছে PH3, তাহলে এখানে হাইড্রোজেন কটা 3টে, তাহলে ফসফিনের সংকেত হবে মানে পি এর যোজ্যতা হবে 3 আর হাইড্রোজেন পি একটা, তাহলে হাইড্রোজেন হবে 1। উল্টে যায়, এটা এর হয় এটা এর হয়, তাহলে যোজ্যতার ক্ষেত্রে উল্টে যায়। তাহলে এর সবথেকে বেশি কী আছে? পি আছে, যোজ্যতা বেশি, তাহলে এ হচ্ছে মাঝখানে থাকবে কেন্দ্রীয় পরমাণু আর যোজ্যতা 3, তাহলে এ মাঝখানে থাকলো, পি থাকলো মাঝখানে, আর কটা বন্ধন হবে? 3টে বন্ধন হবে, তাহলে একটা এইচ, একটা এইচ, একটা এইচ। বুঝতে পারলে? তাহলে বন্ধন কত? 3টে। ওকে ওকে। নেক্সট কী আছে দেখো, মিথেন CH4, তাহলে এখানে কত হবে? তাহলে 4 হবে কার্বনের যোজ্যতা আর হাইড্রোজেনের হবে 1 যোজ্যতা। কে বড়? 4 হচ্ছে সি বড়, তাহলে সিটা মাঝখানে হবে, কেন্দ্রীয় পরমাণু সি, আর কেন্দ্রীয় পরমাণু যোজ্যতা হবে 4, তাই তো? তাহলে এখানে 4টে বন্ধন হবে মোট, তাহলে সি মাঝখানে বসলো, 1 2 3 4, 4টে বন্ধন, তাহলে মোট বন্ধন কত? 4টি। নেক্সট কার্বন টেট্রাক্লোরাইড CCl4, তাহলে এখানে 4টে ক্লোরিন আছে, তাহলে এই 4 হবে এর যোজ্যতা, তাহলে সি এর যোজ্যতা 4 আর ক্লোরিনের যোজ্যতা 1, তাহলে এ বড়, তাহলে মানে এ হচ্ছে বেশি যোজ্যতা, তাহলে এ সিটা এখানে হবে, মানে কেন্দ্রীয় পরমাণু সি আর যোজ্যতা পরমাণু যোজ্যতা কত? 4, তাহলে কটা বন্ধন হবে? মোট 4টি বন্ধন হবে। বন্ধন কেমন দেখাবে? বন্ধন হবে ঠিক এরকম, মাঝখানে হবে সি, তার চারদিকে ক্লোরিন, Cl 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 আর উপরে একটা Cl। হয়ে গেল। তাহলে বন্ধন কতগুলো হলো? 4টি। নেক্সট কী আছে? নাইট্রোজেন টেট্রাক্লোরাইড, তো NCl3, তো তাহলে এন এর কত হবে? 3টে যোজ্যতা, Cl এর হবে একটা, যেহেতু এটা এন এর যোজ্যতা বেশি তাহলে এনটা এখানে বসবে, আর 3টে যোজ্যতা, ঠিক আছে? তাহলে কী হবে? এন Cl একটা, Cl একটা, Cl একটা, 3টি হলো বন্ধন, ঠিক আছে? নেক্সট PCl3, তাহলে ফসফরাস ট্রাইক্লোরাইড, তো PCl3, পি হচ্ছে 3টে থাকবে কারণ এইটা এখানে চলে যাচ্ছে, তাহলে 3টে, আর ক্লোরিন হবে একটা, তাহলে P3 আর Cl1, তাহলে সবথেকে কেন্দ্রীয় পরমাণু এটা বড়, তাহলে পিটা মাঝখানে বসবে, আর 3টে বন্ধন হবে, যোজ্যতা 3টে আছে মানে 3টে যোজ্যতা হবে, বন্ধন হবে, তাহলে যতগুলো যোজ্যতা তা ততগুলো বন্ধন, তাই তো? তোমরা কী বুঝলে? যে যতগুলো যোজ্যতা হচ্ছে তা ততগুলো বন্ধন হয়ে যাচ্ছে, তাই না? তাহলে পি মাঝখানে বসবে আর Cl নিচে, আবার Cl আর একটা Cl, এর বন্ধন হলো 3টি, ঠিক আছে? তাহলে এই পদ্ধতিতে অণুতে কেন্দ্রীয় পরমাণুর বন্ধন সংখ্যার সাহায্যে অণুর প্রাথমিক গঠন কী হবে তা বার করা যায়, কিন্তু অণুর ত্রিমাত্রিক গঠন কেমন হবে তা বলা যায় না। এছাড়াও এই পদ্ধতির আরও সীমাবদ্ধতা আছে। তাহলে এই ভিডিওতে আমি তোমাদের পদার্থ গঠন যে পুরো চ্যাপ্টারটা ছিল সেটা কিন্তু আমি বুঝিয়ে দিলাম, ঠিক আছে? নেক্সট ভিডিওতে আমি রাসায়নিক বিক্রিয়া নিয়ে আসছি। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংক ইউ পুরো ভিডিওটা দেখার জন্য।